কথাই আছে পুরুষ মানুষের ভালোবাসা ভয়ঙ্কর সুন্দর। তবে কিছু পুরুষের ভালোবাসা ততক্ষণই সুন্দর যতক্ষণ না আপনি সেই ভালোবাসার গভীরতা মাপতে চলেছেন। আজকের গল্প এক এমনই ভালোবাসাকে কেন্দ্র করে, যেখানে দীর্ঘ সময়ের সম্পর্কে থাকার পরে মেয়েটি হঠাৎ একদিন তার প্রেমিকের প্রেমের সততা যাচাই করতে যায়। ফলস্বরূপ মেয়েটি বন্দী হয়ে যায় একটি গোপন রুমে। তারপরে মেয়েটির যে ভয়ঙ্কর পরিণতি হয় সেটাই আমরা দেখব আজকের মুভির কাহিনীতে। তবে এক্সপ্লেনেশনে যাওয়ার আগে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে মুভির এক্সপ্লেনেশনে চলে যাওয়া যাক। কাহিনীর শুরুতেই আমরা এই কাহিনীর প্রধান চরিত্র বিক্রমকে দেখি। সুদর্শন এবং উচ্চ ব্যক্তিত্ব সম্পন্ন বিক্রম পেশায় ছিল একজন ফটোগ্রাফার, যাকে আমরা বর্তমানে তারই বাড়িতে খুব উদাস হয়ে বসে থাকতে দেখি। তার হাতে ছিল একটি ভিডিও রেকর্ডার, যেখানে তারই প্রেমিকা রশনির জবানবন্দি ছিল। রশনি বিক্রমের উদ্দেশ্যে বলে, আমি জানি না কিভাবে তোমাকে এই কথাগুলো বলবো, তবে আমি আর এই সম্পর্কে থাকতে চাইছি না। তোমার সামনে বসে সরাসরি এই কথাগুলো বলার ক্ষমতা আমার নেই, আর তাছাড়া এই বিষয়টি নিয়ে আমি কোনো এক্সপ্লেনেশন দিতে রাজিও নই। তাই এই মাধ্যমই অবলম্বন করছি আমার সিদ্ধান্ত জানাবার জন্য। তুমিও চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব আমাকে ভুলে গিয়ে জীবনে এগিয়ে যাবার। বাইরে তখন অঝরে ঝড় বৃষ্টি হচ্ছে। প্রিয় প্রেমিকার হঠাৎ এমন পদক্ষেপে বিক্রমের ভিতরেও ঝড় শুরু হয়। রশনি কেন এমন পদক্ষেপ নিল বিক্রম কিছুই বুঝে উঠতে পারে না। সে চুপচাপ কাঠের মতো খাটের এক প্রান্তে বসে থাকে। তার চোখের কোণে নেমে আসে জল। কাহিনী গিয়ে পৌঁছায় অতীতে। এই পর্যায়ে আমাদের কাহিনী শুরু হয় আমেরিকায়। আমরা দেখি যে রশনির কর্মক্ষেত্রের সাফল্যের জন্য একটি পার্টির অ্যারেঞ্জ করা হয়েছিল, যেখানে সাদামাটাভাবে বিক্রমও উপস্থিত ছিল। রশনি ছিল একজন অনেক বড় বিজনেস টাইকুন, সেই তুলনায় বিক্রম সাধারণ একজন ফটোগ্রাফার। বিক্রম রশনিকে বলে, আজ হয়তো আমি খুব সাধারণ একজন মানুষ, না আমার কাছে টাকা আছে আর না আছে খ্যাতি, তবে খুব শীঘ্রই আমি সফলতার উচ্চ শিখরে পৌঁছাবো। সেদিন তোমার পায়ের কাছে পুরো দুনিয়াকে নামিয়ে দেব। তুমি আমার ওপর বিশ্বাস রাখো তো রশনি? রশনি প্রেমিকের হাতে একটা চুমু খেয়ে বলে, আমার তোমার উপরে পুরোপুরি বিশ্বাস আছে, আর আমি কোনোদিনও কোনো অবস্থায় তোমাকে ছেড়ে যাব না। আমরা জানতে পারি যে রশনি এবং বিক্রম দীর্ঘ সময় ধরে সম্পর্কে আছে। এখানে রশনি একটা জায়গায় রিচ করেছে, কিন্তু বিক্রম এখনও স্ট্রাগল করছে। এবার কিছুদিন পরে বিক্রম রশনির সাথে দেখা করে এবং তাকে জানায় যে তোমার মনে আছে বম্বের একটি এজেন্সিকে আমি আমার তোলা কিছু স্যাম্পল ফটো পাঠিয়েছিলাম, তো ওনারা চাইছেন আমি মুম্বাইয়ে গিয়ে ওনাদের জন্য একটি ফটোশ্যুট করি। খবরটা শুনে রশনি তো আত্মহারা হয়ে যায়, কিন্তু বিক্রম কোথাও একটু থমকেছিল। আসলে মুম্বাইয়ের সেই এজেন্সি বিক্রমকে পুরো 1 বছরের কন্ট্রাক্টে মুম্বাই নিয়ে যেতে চায়, অর্থাৎ বিক্রমকে এই দেশ ছেড়ে রশনিকে ছেড়ে 1 বছরের জন্য ইন্ডিয়া যেতে হবে। এবার রশনির মুখও ফ্যাকাশে হয়ে আসে, কিন্তু তারপরেও বিক্রমের কেরিয়ারের কথা চিন্তা করে রশনি বলে, তোমার এই সুযোগ হাতছাড়া করা ঠিক হবে না। বিক্রম বলে, আমি জানি এটা আমার কেরিয়ারের জন্য একটা অনেক বড় পদক্ষেপ হতে চলেছে, কিন্তু তোমাকে ছেড়ে আমি ইন্ডিয়া যেতে চাই না। এই দেশে রশনির একটা উজ্জ্বল কেরিয়ার ছিল, কিন্তু রশনি বিক্রমের মুখের দিকে তাকিয়ে বলে, আমি ইন্ডিয়াতেও একটা ভালো কাজ খুঁজে নিতে পারবো, তুমি ওই এজেন্সিকে হ্যাঁ বলে দাও। অর্থাৎ রশনি নিজের লাইফ, নিজের কেরিয়ারের পরোয়া না করে প্রেমিক বিক্রমের জীবন গোছাতে ভিনদেশে পাড়ি দিতে রাজি হয়ে যায়। রশনি বিক্রমকে বলে, তবে এই সব কিছুর মধ্যে আমার একটা শর্ত আছে, তুমি কথা দাও ইন্ডিয়া গিয়ে তুমি কখনো আমাকে একা ছেড়ে দেবে না। বিক্রমও তাকে প্রতিশ্রুতি দেয় যে সে রশনির হাত কখনো ছাড়বে না। তো বিক্রম এবং রশনি পরের সপ্তাহতেই ইন্ডিয়াতে পাড়ি দেয় এবং মুম্বাইতে তাদের ফটোশ্যুট শুরু হয়ে যায়। আর রশনি প্রত্যেক মুহূর্তে বিক্রমের পিছনে একটা শক্ত মাথা
হয়ে দাঁড়িয়ে থাকে। বিক্রমও এবার উন্নতি করতে শুরু করে। তারা ইন্ডিয়াতে আসার পরে রোশনির ইচ্ছা ছিল শহর থেকে দূরে নির্জন এলাকায় তাদের নিজস্ব একটা বাড়ি থাকবে। অনেক দিন ধরে বাড়ি খোঁজার পরে তারা অবশেষে নির্জন এলাকায় একটি বাড়ি পায়, যেখানে আশেপাশে কোনো জনবসতি ছিল না। বাড়িটি দেখার পরে রোশনির খুব পছন্দ হয়ে যায়, তো সে খুব খুশিতে পাগল হয়ে ওঠে। আর ফাইনালি সেই বাড়িতে গিয়ে ওঠে, যেখানে বর্তমানে বসে বিক্রম রোশনির সেই ভিডিও রেকর্ডিং শুনছিল। কাহিনীর এই পর্যায়ে আমরা দেখি বিক্রম পুরোপুরি ভেঙে যায়। যেহেতু রোশনি নিজের ইচ্ছায় এই সম্পর্ক থেকে বেরিয়ে গিয়েছিল, তাই বিক্রমও তার সিদ্ধান্ত মেনে নেয়। তবে একটা এত সুন্দর সম্পর্ক, এতগুলো প্রতিশ্রুতি এবং দুইজনের কেরিয়ার যখন সফলতার উচ্চ শিখরে পৌঁছে গেছে, তখন আর কিসের অভাব ছিল যে কারণে রোশনি এমন স্টেপ ওঠালো? তো এই সব কিছুই আমরা জানবো কাহিনীর পরবর্তীতে। বিক্রম এবার রোশনির সিদ্ধান্ত মেনে নিয়েছিল আর তাকে ভোলার জন্য ড্রিঙ্ক করতে শুরু করে, আর অবশেষে গিয়ে পৌঁছায় শহরের একটি নামি দামি বারে। প্রেমিকার শোকে একের পর এক গ্লাস ফাঁকা করতে শুরু করে। এবার তখনই আমরা দূরে একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখি, যে ছিল সেই বারের স্টাফ। সে বিক্রমকে এক দৃষ্টিতে দেখতে থাকে। এই শহরের নিঃসঙ্গ মানুষ এই বারে অনেক এসেছে, তবে তার চোখে বিক্রমের মতো এমন নিঃসঙ্গ যেন কেউ নেই। মেয়েটির বান্ধবী তার কাছে এলে সে বলে, আমার একাকী মানুষের একাকিত্ব এবং চোখের জল একদম ভালো লাগে না। বান্ধবী বলে, হয়তো ছেলেটি জীবনযুদ্ধে হেরে গেছে। কিন্তু মেয়েটি, যার নাম ছিল নিশা, সে বলে, আমার চোখ কখনো ভুল বলে না, এর জীবনে অন্য কোনো ইতিহাস আছে। বান্ধবী হেসে চলে যায়। এবার বার বন্ধ করার সময় আসে। সকলেই বাড়ি চলে যায়, কিন্তু বিক্রম পুরো মাতাল হয়েই বারের মধ্যেই পড়ে থাকে। বিল কোনো মতে পে করে সে বার থেকে বেরিয়ে আসে, আর তখনই বাইরে দাঁড়িয়ে থাকা একটি ছেলের গায়ের ওপরে গিয়ে সে পড়ে। ছেলেটি রেগে গিয়ে বিক্রমকে ধাক্কা মারে, আর শুরু হয়ে যায় দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এক পর্যায়ে সেই হাতাহাতিতে ছেলেটি বিক্রমকে একটি ঘুষি মেরে দূরে ফেলে দেয়। বিক্রমের মুখ থেকে রক্ত পড়তে শুরু করে। ঠিক তখনই নিশা সেখানে এসে বিক্রমকে ধরে ফেলে। নিশা একটা ট্যাক্সি ডাকতে চায়, কিন্তু বিক্রম বলে, আমার কাছে কার আছে। তবে বিক্রম এতটাই নেশাগ্রস্ত ছিল যে তাকে ড্রাইভ করতে দিলে নিঘাত সে একটা অ্যাক্সিডেন্ট করে বসত। তো এই বিষয়টি চিন্তা করে নিশা নিজেই বিক্রমের গাড়ি ড্রাইভ করে তাকে বাড়ি পৌঁছে দিতে যায়। এবার বিক্রম সারা রাত জুড়ে নেশায় পড়ে কখনো এই রাস্তায়, আবার কখনো অন্য রাস্তায় তার বাড়ি বলে বসে থাকে। কিন্তু রাত শেষ হয়ে এলেও তার বাড়ি খুঁজে পাওয়া যায় না। তো উপায় না পেয়ে নিশা বিক্রমকে তার নিজের বাড়িতে নিয়ে চলে আসে। তারা খুঁজে পায় না যে বিক্রমকে এবার তারা কি করবে। তারা ঠিক করে যে বিক্রমকে গাড়ির মধ্যেই রেখে দেবে, কিন্তু বিক্রম গাড়ির হর্ন বাজিয়ে সমস্ত পাড়া জাগাতে শুরু করে। তো নিশা কোনো উপায় না পেয়ে বিক্রমকে তার ভাড়া বাড়িতে নিয়ে এসে তোলে। নিশা বিক্রমকে একটা ব্ল্যাঙ্কেট দিতে এলে বিক্রম নিশার কাঁধে মাথা রেখে রোশনির বলে যাওয়া কথাগুলো আওড়াতে শুরু করে, আর এক পর্যায়ে সে ঘুমিয়ে যায়। তো তখন নিশা এক নজরে বিক্রমকে দেখতেই থাকে। তাকে দেখে এটাই মনে হচ্ছিল যে সে প্রথম দেখায় বিক্রমকে ভালোবেসে ফেলেছে। এবার পরের সকাল হতে বিক্রমের ঘুম ভাঙলে সে নিশাকে কোনো প্রকার ধন্যবাদ না জানিয়েই গাড়ির চাবি নিয়ে সেখান থেকে চলে যায়। বিক্রমের এই অভদ্র ব্যবহার নিশার একদমই ভালো লাগে না। যাই হোক, বিক্রম তার এক বন্ধুর কাছে গিয়ে রোশনির বিষয়টি জানায় যে রোশনি তাকে ছেড়ে চলে গেছে, আর তাকে ভোলার একটাই উপায়, তা হলো চরম ব্যস্ততা। রোশনিকে ভোলার জন্য বিক্রম ছোটোখাটো কাজ করতেও রাজি হয়ে যায়। বিক্রম বলে, এখন আর ওই বাড়িতে ফিরতেও আমার ইচ্ছা করে না। ডেভিড বলে, তোমাকে রোশনির সমস্ত স্মৃতি ভুলে নতুন করে জীবন শুরু করতে হবে। ওর যা কিছু স্মৃতি আছে সব কিছু পুড়িয়ে দাও এবং ফেলে দাও, তবেই তুমি জীবনে এগোতে পারবে, না হলে তোমার জীবন এখানেই থেমে যাবে। আজই তুমি বাড়ি গিয়ে রোশনির সমস্ত স্মৃতি নষ্ট করে দাও। তো বিক্রম সেই কথা মতো বাড়ি গিয়ে রোশনির ফটো খুলে দেয় এবং গিয়ে পৌঁছায় সেই বারে, যেখানে গিয়ে সে নিশাকে গত রাতের উপকারের জন্য ধন্যবাদ জানায়। কিন্তু নিশা তো রেগেই ছিল। তো নিশার মন ঠিক করার জন্য বিক্রম নিশাকে সেই রাতে তার সাথে ডিনার ডেটে যাওয়ার জন্য ইনভাইট করে। যাই হোক, অনেক মানানোর পরে অবশেষে নিশা রাজি হয়ে যায়। এই পর্যায়ে আমরা বুঝতে পারি যে বিক্রমও এবার নিশাকে পছন্দ করতে শুরু করেছিল। বিষয়টা খুব হার্টব্রেকিং ছিল যে রোশনি যাওয়ার মাত্র 3 দিনের মাথায় বিক্রম অন্য মেয়ের প্রেমে পড়ে।
আর শুধুমাত্র প্রেমে পড়া নয়, রীতিমতো বিক্রম নিশার প্রতি পাগল হয়ে ওঠে। সে প্রায় সময় সেই বারেই নিশার জন্য পড়ে থাকতো। আর অবশেষে তারা ঠিক করে সেই রাতে তারা বারের মধ্যেই ডিনার করবে এবং দুইজনেই মিলিতভাবে রাতের খাবার রান্না করতে শুরু করে। বিক্রম নিশার সঙ্গ এবার খুব উপভোগ করতে শুরু করে। আর এক পর্যায়ে নিশাকে সে তার সেই বাড়িতে নিয়ে আসে যেটা একসময় সে রশনির জন্য কিনেছিল। এদিকে বিক্রমের কাজেরও উন্নতি হতে শুরু করে। যথার্থই কারোর জন্য পৃথিবীতে কোনো কিছুই থেমে থাকে না। পৃথিবীতে কোনো শূন্য স্থানই কখনো শূন্য থাকে না। বিক্রমের সাথেও এই একই জিনিস ঘটে। খুব তাড়াতাড়ি বিক্রম নিশাকে রশনির জায়গা দিয়ে দেয়। বাড়ির সামনে এসে নিশা এটা ভেবে অবাক হয় যে এত বড় বাড়িতে বিক্রম কেন একা থাকে। কিন্তু প্রেমে পাগল হওয়ায় সে বিক্রমের হাত ধরে কোনো কিছু না ভেবেই সেই বাড়িতে চলে আসে। আর অবশেষে বিক্রম এবং নিশা একে অপরের খুব কাছাকাছি চলে আসে আর রশনির বেডেই তারা মিলিত হয়। বিষয়টা যেন খুব জলদি জলদি হয়ে যায়। এত তাড়াতাড়ি বিক্রম যে রশনিকে ভুলে যাবে এটা ভাবাও যায় না। যাই হোক, সকালে ঘুম থেকে উঠলে নিশা ওয়াশরুমে এসে রশনির ব্যবহার করা ব্রাশ হাতে তুলে নেয়। ঠিক সেই সময় বেসিন থেকে সে একটা শব্দ শুনতে পায়। কান পাতলে সেই শব্দের মাত্রা আরও বাড়তে শুরু করে। কলের পাইপের আওয়াজ ভেবে সে এতটা গুরুত্ব না দিয়ে সমস্ত বাড়ি ঘুরে দেখতে শুরু করে এবং এসে পৌঁছায় রশনির পিয়ানোর কাছে। তার নজর যায় ডেস্কে রাখা রশনির সেই নোটগুলোর ওপরে। তখনই বাড়ির এক কাজের লোক অদ্ভুতভাবে নিশার দিকে তাকায়। সে কিছু বুঝে ওঠার আগেই বিক্রম সেখানে চলে আসে এবং তাকে সেখান থেকে নিয়ে যায়। নিশা এখনও বুঝতে পারে না যে বিক্রম এত বড় ফাঁকা ঘরে কেন একা আছে, তাও আবার শহর থেকে এত দূরে। বিক্রম বলে, তুমি দেখছি সব কিছুই একটু তাড়াতাড়ি জানতে চাও। এই জায়গায় বিক্রম বলে, আমি আগে জঙ্গলের পশু পাখিদের ফটো তুলতাম আর এখন শহরে থাকা পশুদের ফটো তুলি। প্রকৃতির কাছে থাকতে ভালোবাসি, তাই এখানে থাকি। আমি মনে করি নতুন কিছু শুরু হওয়ার আগে পুরনো যা কিছু আছে সব কিছুই শেষ করে দেওয়া উচিত। বিক্রম এইভাবেই ডিপ্লোম্যাটিক কথা বলতে শুরু করে, যেগুলো নিশার মাথার ওপর দিয়ে যায়। এবার কিছুক্ষণ পরে বাড়িতে দুইজন পুলিশ অফিসার আসে। আসলে যার কাছে বিক্রম রশনির মিসিং রিপোর্ট লিখেছিল সেই বিষয়ে তদন্ত করতে সম্রাট নামক এক অফিসার সেই বাড়িতে এসেছিল। এবার রশনির মিসিং হতে না হতেই বাড়িতে অন্য একটি মেয়েকে দেখে পুলিশও একটু অবাক হয়ে যায়। এই পর্যায়ে আমরা দেখি সম্রাট নিশার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। এবার এই ইনভেস্টিগেশনের দরুন প্রথমবার নিশা জানতে পারে যে বিক্রমের আগেও এক প্রেমিকা ছিল যে এখন মিসিং। তো সে পুরোপুরি শকড হয়ে যায়। তো পুলিশ সমস্ত বাড়ি এবং বাগান ঘুরে দেখতে শুরু করে। বিক্রম পুরো বিষয়টা এবার নিশাকে বলতে থাকে যে তার প্রেমিকা হয়তো অন্য কারোর সাথে পালিয়ে গেছে, কিন্তু পুলিশের সন্দেহ তার ওপরেই গিয়ে পড়েছে। যাই হোক, কিছুক্ষণ পরে আমরা বিক্রমকে দেখি যে একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে নিশাকে ফোন করে এবং তাকে রাতে তার সাথে কোথাও একটা যাওয়ার জন্য রেডি হয়ে থাকতে বলে। সেই সময় বিক্রমকে আমরা তার বুটে লেগে থাকা কিছু একটা মুছতে দেখি এবং গাড়িতে তার পাশেই ছিল একটা কেরোসিন তেলের বড় জার। এখানে বিক্রমের প্রতি কিছু একটা সন্দেহ হওয়া ভুল ছিল না। তো যাই হোক, রাত হতেই বিক্রম নিশাকে নিয়ে তারই একটি পার্টিতে পৌঁছায়, যেখানে সে তার বস ওরফে সেই বন্ধুর সাথে নিশাকে পরিচয় করিয়ে দেয়। এখানে বিক্রমের বন্ধু বলে, 1 বছর তো হতেই চলল, তুমি তো এরপরে আবার আমেরিকায় ফেরত যাবে। বিক্রম যে কিছুদিন পরেই আমেরিকায় ফেরত যাবে এটা শুনে নিশা আরও অবাক হয়ে যায়। এই পর্যায়ে নিশা লক্ষ্য করে বিক্রম একটি মডেলের সাথে অদ্ভুত কিছু ইঙ্গিতে কথা বলছে। সে বুঝতে পারে যে বিক্রমের অনেক কথাই এখনও তার কাছে অজানা আছে। যাই হোক, পার্টি শেষে রাতে নিশা বাড়িতে ফিরে আসে এবং বাথটাবে শাওয়ার নিতে থাকে। অন্যদিকে বিক্রম তার বাড়ির কাজের লোকটিকে একটি বেলচা দিয়ে কিছু করার অর্ডার দেয়, যেটা এই মুহূর্তে আমরা জানতে পারি না। এদিকে নিশা যখন বাথটাবে শাওয়ার নিতে থাকে তখনই ট্যাপ থেকে অদ্ভুত কিছু শব্দ ভেসে আসে। নিশা ভয় পেয়ে সেই ট্যাপ থেকে উঠে পড়ে আর হঠাৎই জোরে একটা বাজ পড়ার কারণে বাড়ির সমস্ত লাইট বন্ধ হয়ে যায়। এতে নিশা আরও ভয় পেয়ে যায় আর তখনই হঠাৎ করে বিক্রম যেন কোথা থেকে চলে আসে এবং নিশাকে ধরে ফেলে। আর কিছুক্ষণ পরেই পাওয়ার অন হয়ে যায়। দেওয়ালে থাকা দুটি চোখ নিশার দিকে এমনভাবে তাকিয়ে থাকে যেন এই বাড়িতে কেউ তার উপরে নজর রেখেছে।
যাই হোক, পরের দিন নিশা তার কাজের জায়গায় এলে সম্রাট তার সাথে দেখা করতে আসে। আমরা জানতে পারি একসময় সম্রাটের সাথে নিশার একটি সম্পর্ক ছিল, তবে বহু পূর্বেই তা শেষ হয়ে গেছে। নিশা বিক্রমের সাথে এগিয়ে গেলেও সম্রাট সেই নিশার মধ্যেই পড়ে আছে। এবার যাওয়ার আগে সম্রাট নিশাকে একটি উপদেশ দিয়ে যায় যে যদি বাঁচতে চাও তাহলে বিক্রমের থেকে দূরে থাকো। সে তার প্রথম প্রেমিকাকে নিখোঁজ করে ফেলেছে, কিন্তু নিশা সম্রাটের কথাই পাত্তা দেয় না। রাত হতেই বার থেকে ফিরে এসে নিশা আবারও শাওয়ার নিতে আসে, কিন্তু এইবার সে বাথটাবে যায় না, শাওয়ারের সামনে দাঁড়িয়ে স্নান করতে শুরু করে। এবার হঠাৎই শাওয়ারের ঠান্ডা জলের পাইপ থেকে গরম জল পড়তে শুরু করে এবং নিশার পিঠে গরম জলের ফোসকা পড়ে যায়। কৌতূহলবশত সে বেসিনের কলে কান পাততে আটকে ওঠে। সেখান থেকেও ভেসে আসে অমানবিক কোনো ইকো। নিশা ভয় পেয়ে বাথরুম থেকে পালিয়ে যায়। কিছু সময় পরে বাইরের ঝমঝম করে বৃষ্টি শুরু হয়। নিশা বেডে এক্সারসাইজ করতে করতে তার নজর যায় দূরের গাছের টবের কাছে রাখা একটি চাবির দিকে। সে 7-5 কিছু না ভেবে সেই চাবি হার হিসেবে গলায় গলিয়ে নেয়। রাত হতেই নিশার এই শূন্য বাড়িতে কেন জানি না কারোর উপস্থিতি অনুভব হয়। সে বিষয়টা চেক করতে নিচে নেমে আসে। অতি সন্তর্পণে বাড়ির সমস্ত জায়গা সে চেক করতে শুরু করে, আর হঠাৎই আবারও একটা বাজ পড়লে নিশা ভয় পেয়ে যায় এবং তার মাথা পিছনের দেওয়ালে গিয়ে ধাক্কা লাগে। তো সে ঘটনাস্থলেই জ্ঞান হারায়। পরে বিক্রম এসে তাকে ওষুধ দিয়ে সুস্থ করে। বিক্রমকে কাছে পেতে নিশা তাকে বলে যে এই বাড়িতে কোনো কিছুই নর্মাল নেই। বাথরুম থেকেও অদ্ভুত রকমের আওয়াজ আসে, বারবার লাইট চলে যায়। আমার মনে হয় বিক্রম, এই বাড়িতে আমরা ছাড়াও অন্য কেউ আছে। বিক্রম বিষয়টিতে হেসে উড়িয়ে দেয়। তবুও নিশার মন রাখতে সে বেসিনের কলের কাছে গিয়ে কান রাখে, কিন্তু সেই আওয়াজকে হাওয়ার আওয়াজ বলে অতটা গুরুত্ব দেয় না। এদিকে পুলিশ তদন্ত করতে করতে একটি জঙ্গলে এসে পৌঁছায়, যেখানে একটি জ্বলন্ত গাড়িতে এক মহিলার মৃতদেহ উদ্ধার করে। আর সেই দেহ রোশনির কিনা সেটা শনাক্ত করার জন্য পুলিশ বিক্রমকে পুলিশ স্টেশনে ডাকে। খবর পেয়ে বিক্রম পুলিশ স্টেশনে যায়, কিন্তু এই বডি রোশনির ছিল না। বিক্রম বাড়ি ফিরে আসে, যেখানে সে দেখে যে নিশা বেসিনের জানলার কাছে দাঁড়িয়ে অদৃশ্য কারোর সাথে যেন কথা বলছে। বিক্রম অবাক হয়ে জিজ্ঞাসা করে যে নিশা, তুমি কার সাথে কথা বলছো? নিশা বিষয়টা এড়িয়ে যায়। যাই হোক, বিক্রম জানায় যে উদ্ধার করা ওই বডি রোশনির নয়। নিশার চোখে মুখে একটা ইনসিকিউরিটি দেখতে পেয়ে বিক্রম তাকে আশ্বস্ত করে এবং বলে, আমার জীবনে রোশনির আর কোনো অস্তিত্ব নেই। সে ফিরে এলেও তার কোনো জায়গা আমার জীবনে নেই। আমার জীবনে শুধুমাত্র তুমি আছো। আমার কাছে রোশনি মৃত। ঠিক এই সময়ই আমরা বেসিনের কাছের ওপারে এক অদ্ভুত দেখতে মেয়েকে দেখতে পাই। কাহিনী এবার এখান থেকে অতীতে পৌঁছায়। এখানে আমরা রোশনিকে দেখতে পাই। রোশনি আর বিক্রম একটি পার্টিতে যাওয়ার জন্য রেডি হচ্ছিল। পার্টিতে সকলেই বিক্রমের প্রশংসা করছিল, কিন্তু হঠাৎ রোশনি লক্ষ্য করে সেই পার্টিতে বিক্রম কোথাও নেই। সে তাকে খুঁজতে শুরু করে এবং খুঁজতে খুঁজতে গিয়ে পৌঁছায় একটি রুমে, যেখানে বিক্রম তার এক মডেল নিয়মির সাথে দেখা করছিল। আমরা বুঝতে পারি যে নিয়মিকে রোশনি খুব একটা পছন্দ করতো না, কিন্তু যেহেতু বিক্রমের ফিল্ড এবার বড় হচ্ছিল, তাই তাকে বিভিন্ন মানুষের সাথে দেখা করতে হবে, এটা ভেবে রোশনি সেই বিষয়টিকে এড়িয়ে যায়। কাহিনীর পরবর্তীতে আমরা দেখি যে রোশনির সাথে দেখা করতে সেই বাড়ির মালিক হেলেন আসে এবং বাড়ি রোশনিকে বিক্রি করে সে পুরোপুরিভাবে আমেরিকায় চলে যেতে চায়। বাড়িটি এত সুন্দর গোছানো ছিল যে রোশনি বাড়িটির প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠে। যাই হোক, সেই পেপারে সাইন করার জন্য হঠাৎ করে রোশনি বিক্রমের শ্যুটের জায়গায় চলে যায়। সে দেখে ভ্যানের মধ্যে বিক্রম নিয়মিকে একা নিয়ে গল্প করছে। ব্যাস, রোশনির সন্দেহ আরও জোরালো হয়। এই বিষয়টি নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়, কিন্তু বিক্রম বলে, নিয়মি আমার একটা বন্ধু, তাছাড়া আর কিছুই নয়। সেই সঙ্গে সে আমার একটি মডেল। রোশনি বলে, আমার কেন জানি না মনে হচ্ছে তোমার একটা আলাদা পৃথিবী তৈরি হয়েছে এবং সেই দুনিয়াতে আমার কোনো জায়গা নেই। তো বিক্রম রোশনির মুড ঠিক করার জন্য তাকে নিয়ে গোয়াতে বেড়াতে চলে যায়, আর তারা একটা সুন্দর সময় কাটাতে শুরু করে। কিন্তু এই জায়গাতেও নিয়মি বারবার বিক্রমকে ফোন করতে শুরু করে। রোশনির সন্দেহ আরও জোরালো হয়। সে ভাবে নিশ্চয়ই নিয়মির সাথে তার প্রেমিকের কিছু একটা সম্পর্ক চলছে। রোশনি এবার বিক্রমকে সরাসরি জিজ্ঞাসা করে, সত্যি করে বলো তো, নিয়মির সাথে তোমার কি সম্পর্ক?
কিন্তু বিক্রম সেই আগেরই উত্তর দেয়। সে বলে যে নিয়মি শুধুমাত্র আমার প্রজেক্টের একজন মডেল এবং সেই সঙ্গে আমার খুব ভালো বন্ধু, আর কিছুই না। কিন্তু রশনির মনের অন্ধকার কাটে না। রশনি এবং বিক্রমের সম্পর্কের মধ্যে এবার ফাটল ধরতে শুরু করেছিল। রশনি কান্নায় ভেঙে পড়ে। এবার রশনিকে চিন্তিত দেখে বাড়ির মালকিন হেলেন তার চিন্তার কারণ খুলে বলতে বলে। তো রশনি তাকে বিক্রমের বিষয়টি খুলে জানায় যে কেন জানি না আমার মনে হচ্ছে বিক্রম আমাকে চিট করছে। আমার মনে হচ্ছে এই দেশে আসার পরে আমি বিক্রমকে ঠিকমতো চিনতে পারছি না। কেউ তো আছে যে আমাদের মধ্যে চলে এসেছে, আর আমাদের সম্পর্কে খুব গভীরভাবে কোনো পরিবর্তনও এসেছে। রোশনি বলে আমি ওর জন্য আমার কেরিয়ার, আমার দেশ ছেড়ে এখানে চলে এসেছি, কিন্তু এখন কেন জানি না মনে হয় ওর কেরিয়ার আমাদের মধ্যে দূরত্ব আনছে। হেলেন সবটা বুঝতে পারে, আর রোশনি বলে আমি এটাই বুঝতে পারছি না তার জীবনে আমার উপস্থিতির কোনো অস্তিত্ব আছে কিনা। আমি জানি না আমি চলে গেলেও তার জীবনে কোনো প্রভাব পড়বে কিনা। রোশনি বলে জানি এটা জানা সম্ভব নয়, কিন্তু যদি এরকম কোনো উপায় থাকতো তাহলে ভালো হতো। রশনির সমস্ত কথা শুনে হেলেন বলে একটা উপায় আছে, তুমি যদি চাও বিক্রমের ভালোবাসার টেস্ট নিতে পারো। এবার হেলেন সেই বাড়ির একটা বিশেষত্ব রশনিকে জানায় যে স্বাধীনতার পরে আমার বাড়ির লোকেরা এই দেশ ছেড়ে যেতে চায়নি, তাই এই বাড়িতে তারা একটা গুপ্ত ঘর বানিয়েছিল। হেলেন একটা চাবি দিয়ে সেই গুপ্ত রুমের দরজা খোলে, যে রুমের বাইরের দেওয়ালগুলিতে কাঁচ লাগানো ছিল। রুমের ভেতরে যেতে রশনি দেখে যে সেখানে বাথরুমেরও ব্যবস্থা আছে। এই রুম থেকে বাইরের সমস্ত রুমগুলিকে দেখা যেত, কিন্তু বাইরের রুম থেকে এই রুমটিকে দেখা যাবে না। কেউ বাইরে থেকে বুঝতেও পারবে না যে দেওয়ালের কাঁচের পিছনে কোনো গুপ্ত রুম আছে। রুমে ভেতরে লাগানো আছে স্পিকার, যার মাধ্যমে বাইরের সমস্ত আওয়াজ, সমস্ত কথাবার্তা এই রুমে বসেই শোনা যাবে, কিন্তু এই রুমের ভেতরের আওয়াজ বাইরে যাবে না। তো হেলেন এবার ইন্ডিয়া ছেড়ে ইতালিতে চলে যায়। এদিকে রশনি একটা রেকর্ডার নিয়ে তাতে তার জবানবন্দি রেকর্ড করে, যেটা মুভির শুরুতেই বিক্রম শুনছিল। তো রশনি তার সমস্ত জামা কাপড় একটি ব্যাগে গুছিয়ে নিয়ে গুপ্ত রুমে দিয়ে আসে, আর ইতিমধ্যেই বিক্রমের গাড়ি এসে পৌঁছায়। তো রশনি একটা নোট লিখে কোনো মতে তার প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দ্রুত গুপ্ত রুমে ঢুকে গেট লাগিয়ে দেয়। কিছুক্ষণ পরে বিক্রম ফুল নিয়ে বাড়িতে আসে, কিন্তু রশনিকে সে কোথাও খুঁজে পায় না। রুমের ভেতরে রশনি সবটাই লক্ষ্য করছিল এবং শুনতেও পাচ্ছিল, আর রশনির প্ল্যান মতোই সমস্ত কিছুই ঘটছিল। সেই ভিডিও দেখার পরে বিক্রম দেখে বাড়িতে রশনির জামা কাপড় কিছুই নেই, আর সে রশনির নাম্বারে একটা ভয়েস মেসেজ পাঠায় যে রশনি তুমি কোথায় আছো, ফিরে এসো। বিক্রম এবার খুব চিন্তিত হয়ে পড়ে, আর তার চিন্তা দেখে রশনি খুব খুশি হয়ে যায়। বিক্রম এক পর্যায়ে খুব অসহায় হয়ে বসে পড়ে, আর একসময় রেগে গিয়ে সেই ফুলের তোড়া ছুঁড়ে মারে বেসিনের কাছে। রশনি বুঝে যায় যে তার প্রেমিক তাকে সত্যিই ভালোবাসে, আর তার আগে বিক্রম কিছু খারাপ করে বসে, তাই সে চেষ্টা করে সেই রুম খুলে বাইরে বেরিয়ে আসার। এবার রশনি সেই রুমের চাবি খোলার জন্য চাবি খুঁজতে শুরু করে, কিন্তু ভয়ানক বিষয় হলো তার ব্যাগের মধ্যে অন্য আরও কয়েকটা চাবি থাকলেও গুপ্ত রুমের চাবি থাকে না। রশনি পাগলের মতো তন্ন তন্ন হয়ে চাবি খুঁজতে থাকে, আর হঠাৎ একটা ফ্ল্যাশব্যাকের সিন আমাদের দেখানো হয়, যেখানে আমরা দেখি রশনি তাড়াহুড়োর মধ্যে সেই রুমে ঢোকার আগে সেই চাবি বাইরের একটি ফুলের টবে পড়ে যায়, আর সে সেই বিষয়টা খেয়াল না করেই গুপ্ত রুমের ভেতরে ঢোকে দরজা ভেতর থেকে লক করে দেয়। কিন্তু তারপরেও রশনি তার কাছে থাকা বাকি চাবিগুলো দিয়ে দরজা খোলার চেষ্টা করে, কিন্তু সেটা তো হবার ছিল না। উপায় না পেয়ে সে তার হাতে তার ফোন তুলে নেয়, এবং আরও একটি ভয়ঙ্কর বিষয় হলো সেই রুমে নেটওয়ার্ক ছিল না। পাগলের মতো সে দরজায় ধাক্কা দিয়ে বিক্রমের নাম ধরে ডাকতে শুরু করে, তাতেও কোনো ফল হচ্ছে না দেখে সে রুমে থাকা চেয়ার তুলে কাঁচের দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু দরজার মেটেরিয়াল এতটাই হেভি ছিল যে এতটা আঘাতের পরেও দরজার একটা কণাও সে ভাঙতে পারে না। রশনি এবার পুরোপুরি ফেঁসে গিয়েছিল। তো দেখতে দেখতেই বিকাল গড়িয়ে রাত নেমে আসে এবং বিক্রম বাড়িতে ফেরে। এই পর্যায়ে বিক্রম এবং রশনি একটি কাঁচের দেওয়ালের দুই প্রান্তে দাঁড়িয়েছিল। রশনি অসহায়ের মতো বিক্রমের দিকে তাকিয়ে থাকে, অন্যদিকে বিক্রম কান্নায় ভেঙে পড়ে, এবং সে এই বিষয়ে অজ্ঞাত ছিল যে তার প্রিয় রশনি তারই সামনে দাঁড়িয়ে আছে।
তো দেখতে দেখতেই একটা পুরো দিন কেটে যায়, কিন্তু রোশনি সেই রুম থেকে বের হতে পারে না। এদিকে সেই রুমে খাবার মতো কোনো কিছুই ছিল না। রোশনি রুমের কাগজপত্র ঘাঁটতে শুরু করে যদি সে সেই রুম থেকে কোনো উপায়ে বের হতে পারে এটা ভেবে, কিন্তু কোনো লাভ হয় না। রোশনি দেখে যে বিক্রম একসময় মনকে শক্ত করে এবং রোশনিকে অল দ্য বেস্ট জানিয়ে সেখান থেকে চলে যায়। অর্থাৎ বিক্রম মনে করেছিল যে রোশনি তার নিজের ইচ্ছায় তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু রোশনি যে সেই বাড়িতেই আটকে আছে এটা কোনো সাধারণ মানুষের পক্ষেও আন্দাজ লাগানো সম্ভব ছিল না। যাই হোক, রোশনি ভিতর থেকে বেসিনের পাইপে আঘাত করে, এতে বাইরের বেসিনে একটা আওয়াজ হয়, কিন্তু বিক্রম সেটা খেয়াল করে না। রোশনি এখান থেকে বের হওয়ার একটি আশা পায়, সে একটা শক্ত লোহার পাইপ দিয়ে সেই পাইপে আবারও আঘাত করে, কিন্তু আর কিছুই লাভ হয় না। রোশনি এবার কান্নায় ভেঙে পড়ে, কিন্তু সে তবুও হাল ছাড়ে না। সে দেওয়ালে এবার একটা লোহার রড দিয়ে কখনো চাবি দিয়ে গর্ত করার চেষ্টা করে, আর ওইদিকে বিক্রম রোশনির ফটো দেওয়াল থেকে খুলে ফেলে। এক পর্যায়ে রোশনির রুমের ইলেকট্রিসিটি সার্ভিস বন্ধ হয়ে যায়। এই মুহূর্তে রোশনির কাছে তাদের সম্পর্কই ছিল তার বেঁচে থাকার আশা। সে তাদের একটি ফটোকে বুকে জড়িয়ে বসে থাকে। আর ঠিক এমন সময় সেই বাড়িতে এন্ট্রি হয় নিশার, যে নিশাকে আদর করতে করতে বিক্রম বাড়িতে নিয়ে আসে। রোশনি তো পুরোপুরি শকড হয়ে যায়, এক মুহূর্তে তার শ্বাস বন্ধ হয়ে যাওয়ার জোগাড় হয়। রোশনির চোখের সামনেই বিক্রম নিশার জামা কাপড় খুলতে শুরু করে। রোশনি বিশ্বাসই করে উঠতে পারে না যে এই ছেলের জন্য সে তার কেরিয়ার, তার বাড়ি, সমস্ত কিছু ছেড়ে একটি ভিন দেশে এসে উঠেছে। চোখের সামনে শখের পুরুষকে অন্য মেয়ের সাথে মিলিত হতে দেখে রোশনি পুরোপুরি ভেঙে যায়। রোশনি রুমের ভেতর থেকেই বারবার বিক্রমকে এইসব বন্ধ করতে বলে। এই পর্যায়ে রোশনি যে উদ্দেশ্য নিয়ে এই রুমে এসেছিল, যে তার প্রেমিক সৎ কিনা সেটা জানা তার পক্ষে সফল হয়ে যায়। এবার পরের দিন সকালে নিশা ব্রাশ করতে এলে প্রথমবার বেসিনের ট্যাপে কিছু একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করে। এদিকে দীর্ঘ সময় অভুক্ত থাকার কারণে নিরুপায় হয়ে রোশনি সেই রুমে থাকা একটি দীর্ঘদিনের পুরনো খাবার খাওয়ার চেষ্টা করে, কিন্তু সেই খাবার খেতেই তার গা গুলিয়ে ওঠে। তো জল খাওয়ার জন্য সে ট্যাপে চলে যায়, কিন্তু জল বের হচ্ছে না দেখে সে বারবার সেই ট্যাপে আঘাত করতে শুরু করে, যার ফলস্বরূপ সেই ট্যাপের পাইপ, যেটা বাথরুমের বাথটাবের সাথে যুক্ত ছিল, সেখানে অদ্ভুত কিছু নড়াচড়া নিশা দেখতে পায়, আর সে ভয়ে টাব থেকে উঠে পড়ে। এদিকে দীর্ঘ সময়ের চেষ্টার পরে একটু জল পড়লে রোশনি সেই জল পান করে কোনো মতে তার প্রাণ ফিরে পায়। রোশনি আবারও দেওয়ালে গর্ত করার কাজে লেগে পড়ে, কিন্তু সিমেন্টের প্রথম লেয়ার ভাঙতেই সে দেখে দ্বিতীয় লেয়ারটি আয়রন দিয়ে তৈরি। ফলস্বরূপ তার মনোবল ভেঙে যায়। সে বুঝে যায় এখান থেকে বের হবার কোনো রাস্তা তার কাছে বেঁচে নেই। কিছু সময় পরে সে রুমের ম্যাপ ঘেঁটে বুঝতে পারে যে এই ভেতরের পাইপলাইনের সাথে বাড়ির বাইরের পাইপলাইন যুক্ত আছে, তাই সে পাইপ ঘোরাতে শুরু করে। ঠিক সেই সময় নিশা বাথরুম থেকে লাফিয়ে ওঠে। তোমাদের হয়তো মনে থাকবে, একবার নিশা স্নান করাকালীন তার শরীরে ঠান্ডা জলের পাইপ থেকে গরম জল বেরিয়ে এসে তার সমস্ত শরীর পুড়িয়ে দিয়েছিল। এটাই ছিল সেই কারণ। রোশনি পাইপ ঘোরালেই সেই পাইপ থেকে গরম জল পড়তে শুরু করে। রোশনি বেসিনের পাইপ লাইনের কাছে গিয়ে নিশা নিশা বলে চিৎকার করতে শুরু করে। নিশা বাইরে থেকে সেই ইকো শুনতে পায়, কিন্তু ভুতুরে কাণ্ড ভেবে নিশা সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। আর অবশেষে একদিন এক্সারসাইজ করাকালীন নিশা সেই গুপ্ত রুমের চাবিটি পায়। রোশনি ভেবেছিল হয়তো নিশা তার বুদ্ধি লাগিয়ে এটা ভাববে যে এই চাবির তালা কোথায় থাকতে পারে, কিন্তু উল্টে নিশা তো সেই চাবি নিজের গলায় ঝুলিয়ে নেয়। এদিকে ধীরে ধীরে রোশনির শরীরের অবস্থার অবনতি হতে শুরু করে। তার কাছে বেঁচে থাকা অবশিষ্ট খাবার খেয়ে কোনো মতে সে টিকে থাকে। এদিকে নিশা সেই বাড়ির রহস্যর বিষয়ে ভাবতে শুরু করেছিল, যে কারণে এক পর্যায়ে সে সাহস জুগিয়ে সেই ট্যাপের কাছে এসে সাউন্ড করতে বলে। রোশনির সঙ্গে সঙ্গে ভিতর থেকে একটি রড দিয়ে সেই পাইপে আঘাত করতে থাকে, যেটাতে বেসিনের জলে একটা নড়াচড়া শুরু হয়। স্টপ হতে পড়লে জল নড়া বন্ধ হয়ে যায়। তো নিশা বুঝে যায় যে কিছু একটা ব্যাপার তো আছেই। নিশা আবারও বেসিনের কাছে এসে বলে যে দেওয়ালের ওপারে কি তুমি আছো রোশনি? জল আবারও কাঁপতে শুরু করে। ব্যাস, নিশা এবার রহস্যের কাছাকাছি চলে যায়। নিশা বলে, রোশনি তুমি বেঁচে আছো? জল আবারও কাঁপতে শুরু করে, অর্থাৎ নিশা বুঝে যায় যে রোশনি বেঁচে
বেঁচে আছে। নিশা তার ব্রেন ব্যবহার করে এবং জিজ্ঞাসা করে যে তোমাকে কি বিক্রম লক করেছে। জলে কোনো পরিবর্তন হয় না। নিশা বুঝতে পারে যে বিক্রম নয়, বরং রোশনি নিজেই নিজের কারণে ফেসে গেছে। নিশা জিজ্ঞাসা করে, রোশনি তুমি কি এই আয়নার পিছনে আছো? জল আবারও কাঁপতে শুরু করে। অর্থাৎ রোশনির ঠিকানা নিশা পেয়ে গেছে। এবার নিশা সেই হিডেন রুমের তালা খুঁজতে শুরু করে, আর একসময় সে চাবির তালা পেয়ে যায়। নিশা সেই তালাতে চাবি পরিয়ে রুম খুলতে যায়, আর কিছু একটা ভেবে তখনই চাবি বের করে নেয়। আসলে নিশা ভাবে যদি রোশনি বেরিয়ে আসে তাহলে তার এবং বিক্রমের গোছানো জীবন নষ্ট হয়ে যাবে। তাই সে কিহোল ঢেকে দেয় আর বেসিনের কাছে এসে রোশনির কাছে ক্ষমা চায়। সে রোশনির উদ্দেশ্যে বলে, পারলে আমাকে ক্ষমা করে দিও, এই দরজা আমি নিজের স্বার্থেই খুলতে পারবো না। সেই রুম থেকে বেরিয়ে আসার শেষ অবলম্বনটুকু রোশনির জীবন থেকে শেষ হয়ে যায়। সে বুঝে যায় যে তাকে এখানেই মরতে হবে। কাহিনী এবার সেখান থেকে বর্তমানে ফিরে আসে, যেখানে মর্চুয়ারি থেকে বিক্রম বাড়িতে ফিরে আসে। সে নিশাকে বলে যে আমার জীবনে রোশনি মৃত, এখন থেকে তুমিই আমার কাছে সব কিছু। রোশনি চুপচাপ সব কিছুই দেখছিল এবং সব কিছুই শুনতেও পারছিল। তো সমস্ত বিষয়টি বুঝতে পেরে সে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। নিশা তার এবং বিক্রমের সমস্ত জিনিসপত্র তাদের বেডরুম থেকে সরিয়ে অন্য রুমে নিয়ে চলে আসে, যাতে রোশনির নজর থেকে বাঁচতে পারে। এদিকে কিছুক্ষণ পরে বাড়িতে ইন্সপেক্টর সম্রাট আসে এবং নিশার হাতে কিছু ফটোগ্রাফ দিয়ে চলে যায়। নিশা সেই ফটোগ্রাফ খুললেই চমকে ওঠে। তবে ফটোতে কী ছিল সেটা এই মুহূর্তে আমরা জানতে পারি না। কিন্তু নিশা আর এক মুহূর্ত দেরি না করে রোশনির রুমের দরজা খোলার জন্য কি হলে চাবি লাগিয়ে দেয় আর দরজা খুলে ভেতরে যায়। রোশনিকে নাম ধরে ডাকতে শুরু করে। নিশা ভেতরে যেতেই সে দেখে যে রোশনি প্রায় মৃতপ্রায় হয়ে পড়ে আছে। নিশা তার গায়ে হাত দিতেই রোশনি উঠে তার হাতে থাকা ফুলদানি দিয়ে নিশার মাথায় আঘাত করে এবং নিশাকে রুমে লক করে বাইরে চলে আসে। দীর্ঘ সময় পরে নিজেকে আয়নায় দেখে রোশনি তো পুরোপুরি আঁতকে ওঠে। এমন সময় তার নজর যায় বিছানায় পড়ে থাকা সেই ফটোগুলোর ওপরে, যেগুলো ইন্সপেক্টর সম্রাট নিশার হাতে দিয়েছিল। রোশনি দেখে সেই ফটোতে বিক্রম তার সেই কলিগ নিয়মিকে কিস করছে। অর্থাৎ রোশনির সন্দেহ সঠিক ছিল। যখন নিশা বুঝতে পারে যে বিক্রম টু টাইমিং করছে, সে দেরি না করে রোশনির দরজা খুলে তাকে মুক্ত করতে গেছিল। কিছু সময় পরে আমরা দেখি যে ইন্সপেক্টর সম্রাটের কাছে অজ্ঞাত একজন একটি প্যাকেট পাঠায়, যে প্যাকেটের মধ্যে লেখা ছিল হেল্প, এবং প্যাকেটের ভিতরে ছিল গুপ্ত রুমের চাবি। অর্থাৎ রোশনি নিশাকে বাঁচাবার ব্যবস্থা করে গিয়েছিল। এক নজরেই সেই চাবি দেখতেই সম্রাট বুঝতে পারে যে এই চাবি তো সে নিশার গলায় দেখেছিল, অর্থাৎ নিশা কোনো বিপদে আছে। এদিকে বিক্রম বাড়িতে ফিরে আসে, যেখানে তার বেডরুমে যেতেই একটা দারুণ চমক তার জন্য অপেক্ষা করছিল। সে দেখে আয়নায় তার এবং নিয়মের ঘনিষ্ঠ ফটো লাগানো আছে, আর সঙ্গে রয়েছে রোশনির সেই চেনটা, যেটা একসময় ভালোবেসে বিক্রম তাকে দিয়েছিল। বিক্রম কিছু বুঝে ওঠার আগেই বাড়িতে পুলিশ চলে আসে এবং বিক্রমের মাথায় বন্দুক রেখে জিজ্ঞাসা করে নিশা কোথায়। কিন্তু বিক্রম তো হতবাক। ঠিক সেই সময় হিডেন রুমের জানলায় আমরা নিশার হাত দেখতে পাই। অর্থাৎ একদিন যে রুমে বন্দি ছিল রোশনি, সেই রুমেই আজ বন্দি আছে নিশা। কাহিনীর শেষ পর্যায়ে আমরা দেখি রোশনি তার এবং বিক্রমের সেই ফটো ছিঁড়ে ফেলে। তার মুখে ছিল একটি প্রশান্তির হাসি, কারণ শেষ অবধি সে তার প্রেমিকের আসল চেহারা সম্পর্কে অবগত হয়েছিল। আসলে বিক্রম তাকে কোনো দিনই ভালোবাসেনি, বলা যেতে পারে উপরে ওঠার সিঁড়ি হিসেবে তাকে ব্যবহার করে এসেছে। শেষ পর্যায়ে রোশনি খালি হাতে নিজের দেশে ফিরে যায়, আর কাহিনী এখানেই শেষ হয়ে যায়। এবার কাহিনীতে নিশার শেষ অবধি কী হয়েছিল, এটা একটা বড় প্রশ্ন থেকে যায়। রোশনি চাইলেই নিশার রুমের দরজা খুলে তাকে নিজেই বাঁচিয়ে নিতে পারত, কিন্তু এতে বিক্রমের কোনো শাস্তি হতো না। রোশনি সেই রুমের চাবি পুলিশের কাছে পাঠায় এবং নিশাও নিখোঁজ ছিল। স্বাভাবিকভাবেই ইন্সপেক্টর সিদ্ধার্থ নিশাকে না পেয়ে এবার বিক্রমকেই অ্যারেস্ট করবে। যেহেতু চাবি পুলিশের হাতে ছিল, তাই তদন্ত করে পুলিশ নিশাকেও খুঁজে বের করত। সেই সব
কিন্তু রশনি যে শূন্যতা নিয়ে ফিরে গেল সেটা ছিল বেদনাদায়ক। প্রেমিকের হাত ধরে সে এই শর্তে ভিন দেশে এসেছিল যে তার প্রেমিক কোনো দিনও তাকে ছেড়ে যাবে না। কিন্তু প্রেমিকের চোখের আড়াল হতেই মাত্র 3 দিনেই বিক্রম একটি নতুন মেয়েকে শয্যাসঙ্গী বানায়, আর রশনি তার চোখের সামনেই সব কিছু দেখে ফেলে। আসলে নিয়মের সাথেই প্রথম থেকেই বিক্রমের একটা শারীরিক সম্পর্ক চলে আসছিল, কিন্তু তার বুদ্ধিমত্তায় সে রশনিকে কিছুই বুঝতে দেয়নি। তবে বলে না, মেয়েদের মন হাজারো সিক্রেট এজেন্টকে হার মানায়। তো সেই সত্যি রশনির সন্দেহই সঠিক হলো। যদিও এই প্রমাণে রশনিকে অনেক যন্ত্রণা সহ্য করতে হয়েছিল, কিন্তু যদি সে এই পদক্ষেপ না নিত তবে একটা ভুল সম্পর্কের মধ্যে পড়ে তার জীবনের আরও কয়েকটা বসন্ত নষ্ট হয়ে যেত। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো, ভালোবাসো এবং ভালোবাসার মানুষকে আগলে রাখো, আর সেই সঙ্গে অবশ্যই ভুল প্রেমের চেহারা চিনতে শেখো। পরের দিন চলে আসছি আবারও একটি ইউনিক মুভির কাহিনী নিয়ে। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।